এই অতনুর রান্নাঘরটা কিন্তু আমার 5 নম্বর চ্যানেল। আচ্ছা, তার আগে আমার কিন্তু 4টে আরো চ্যানেল ছিল যেগুলো ফেল হয়েছে। শুরু করার পরে আস্তে আস্তে বুঝলাম যে মানুষ যেটা করতে পারবে সেটা যদি আমি আরো সহজ পদ্ধতিতে তাদের দেখাই, সেটা তারা দেখবেন এবং করবেন এবং রেজাল্ট পাবে। একটা থাম্বনেল থাকে 0.08 সেকেন্ড, তার মধ্যে তুমি পুরো স্টোরিটা কিভাবে বলবে এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। ওই ওমত, ওই ভালোবাসা, ওই যে তুমি যত্ন। করছো, ওই যত্নটা, ওটা খাবারে ট্রান্সফার হয়, অ্যান্ড ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনির শেষে, অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনি শেষ পর্যন্ত একটাই কথা বলেছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাঙালি এক আশ্চর্য খাদ্যরসিক জাত। লোকে বলে বাঙালি নাকি মাছ মাংস ছাড়া পারে না, অথচ বাঙালির যত রকম নিরামিষ রান্না আছে সেটা খুব কম নিরামিষ ভোজী দেশে আছে। বাঙালি যত রকম ভাবে রান্নায় তাদের এক্সপেরিমেন্ট করে, কখনো সাঁতলায়, কখনো ভাজে, কখনো সেদ্ধ করে, কখনো স্টিম করে, তা বিস্ময়জনক। কারণ বাঙালির চারপাশে নানা রকম উপনিবেশ গড়ে উঠেছে, ইউরোপিয়ান প্রভাব ঢুকেছে তার রান্নায়, মুসলিম প্রভাব ঢুকেছে, তা ইসলামী প্রভাব ঢুকেছে তার রান্নায়, এবং বাঙালি সেই খাদ্য নিয়ে রসে বসে চিরকাল বেড়ে উঠেছে। কিন্তু সেই বাঙালি ডিজিটাল ফরম্যাটে কিভাবে চমকালো একটা নামে, অতনু। হ্যাঁ, অতনুর রান্নাঘর। আজকে কজন আছে বলুন তো যারা এই এই ম্যাপে, পশ্চিমবঙ্গের ম্যাপে, বা বাঙালি হয়ে, অনাবাসী বাঙালি হয়ে বিদেশে বসে অতনুকে চেনে না? অতনু শুধুমাত্র সহজ সরল রান্না দিয়ে আস্তে আস্তে বাঙালির মনে এমন একটা জায়গা করে নিয়েছে যা হয়তো এখন বাঙালির অনেক তারকাও করতে পারেনি। আজকে সেই অতনু সহজ কথার আসরে। অতনু, ধন্যবাদ। নমস্কার, নমস্কার রাহুল দা, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। এসে খুব ভালো লাগছে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। থ্যাংকস এ লট ফর ইনভাইটিং। আর আমিও দেখি তোমার সহজ কথা, খুব ভালো লাগে। নতুন নতুন অনেক কিছু জানতে পারি, অনেকের ব্যাপারে জানতে পারি, সেটাও জেনে খুব ভালো লাগে। অ্যান্ড আমি খুব এক্সাইটেড। আজকে তোমার ব্যাপারে জানবো। একদম নিশ্চয়ই। দেখো, এই কথা তো সবাই আজকে স্বীকার করে যে উম, রান্নাটা লাইফ স্কিল। তোমাকে যদি ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে হয়, এবং তুমি সবে চাকরি নিয়ে গেছো, পুনেতে থাকতে হয়, তোমাকে নিজের রান্নাটা নিজেকে শিখতে হবে। একদম তাই। কিন্তু বাঙালি মধ্যবিত্ত সমাজ এবং স্পেশালি বৃহত্তর আত্মীয় সমাজ এটাকে জেন্ডার ডেফিনিটিভ করে রেখেছিল একটা বহু বছর অবধি, একদম যে রান্না ওটা অন্দরমহলের কাজ, অন্দরমহলের কাজ, মহিলার কাজ। মহিলার কাজ। এবার তোমার শৈশবটা বলো, আর রান্না তোমার জীবনে প্রথম কিভাবে ঢুকলো? একদম। আহ, দেখো, রান্না আমি ছোটবেলা থেকে খেতে ভালোবাসি, রান্না নিয়ে খুব একটা বেশি আমার এক্সপেরিমেন্ট ছিল না। এবার আমি যখন অ্যাকাউন্টস অনার্স নিয়ে একটা কলেজে ভর্তি হলাম, সেখানে আমার কলেজ কালচারটা ঠিক ভালো লাগলো। আমার মনে হলো যে আমি এই কালচারটায় ঠিক বিলং করছি না, ওই একটা আড্ডা, ওই একটা ব্যাপার। আমি বললাম এরপরে কি করব, নেক্সট স্টেপ তো কিছু আছে। তো একটা সময় আমার গিয়ে দেখলাম যে, আমি তখন অর্কুট ছিল, তখন ফেসবুক ব্যাপারটা ছিল না, অর্কুট ছিল। তো অর্কুটে একটা সাইডে দেখলাম একজন শেফ, তা অ্যাড চলছে হোটেল ম্যানেজমেন্টে। আমি বললাম এটাই হব। হুম। তার আগে কিন্তু আমি ডিম কিভাবে সেদ্ধ করতে হয় জানি না, রাইট? তো তারপরে আমি ডিসাইড করলাম এটা হব। তার মানে কলেজের মাঝখানে ছেড়ে আমি একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হই, সেখান থেকে আমি 3 বছর ডিগ্রি ইয়ে করি। দেন আমি প্রথম থেকেই শেফ হব বলেই যেহেতু স্টার্ট করেছিলাম, সেই জন্য এটা থেকেই আমি, মানে হোটেল ম্যানেজমেন্ট করার পর থেকে আমি এই লাইনটা নিয়ে, এই প্রফেশনটা নিয়ে চলবো বলে সব রকম যা যা করার দরকার সেগুলো সব করেছি। এইভাবেই আমার শুরু। এবার শেফ হলে তার তো প্রাথমিক টার্গেট থাকে যে আমি শেরাটন, ম্যারিয়েট, এখানে ওখানে একটা শেফ। তোমার প্রথম প্লেসমেন্ট গুলো কোথায় ছিল? আচ্ছা, প্রথম যে প্লেসমেন্ট আমি বলি, যেখানে আমি, আমার মনে হয়েছে যে আমি কাজটা শিখবো, তো আমি প্রথম যখন গেছিলাম তখন ভাইজাকে পার্ক হোটেলে ছিল, ঠিক আছে? তো সেখানে আমার ট্রেনিং হয়। তো ট্রেনিংয়ের পরে যথারীতি এসে জানতে পারলাম রিয়ালিটিটা, যে কোনোভাবেই আমি চাকরি তো পাবো না, ঠিক আছে?
মানে পাচ্ছি না, যে প্লেসমেন্ট হচ্ছে যেভাবে কলেজ ক্যাম্পাস থেকে বলা হয়েছিল সেটা হয়নি। তো দেন আই ডিসাইডেড যে আমি কিছু আমার মতো করে করব। হুম। ঠিক আছে, তখন আমি বিভিন্ন জায়গায় হোটেলে ইন্টারভিউ দিচ্ছি, এই দিচ্ছি, হচ্ছে না। তারপরে ছত্তিশগড়ের একটা হোটেলে আমি চান্স পাই, আর সেটার নাম ছিল আনন্দ ইম্পিরিয়াল। সেখানে আমি অ্যাজ এ ট্রেনি, মানে হোটেল অপারেশন ট্রেনি হিসেবে জয়েন করি। সেখানে আমার প্রথম হাতে করি, হুম। সেখানে আমার প্রথম হাতে করি। তো সেখান থেকে আমার শুরু পথ চলা। এছাড়াও আমি কাজ শেখার জন্য বিভিন্ন জায়গায় কাজ করেছি, এবং এমন জায়গা আছে আমি বিভিন্ন ধাবাতে কাজ করেছি। তাই? এক্স্যাক্টলি, হ্যাঁ। জাস্ট রুটিটা কিভাবে মারতে হয়, কারণ কিরকম, আমার, কোথায় করেছো? আমি বারাসাতে একটা ধাবা ছিল, আচ্ছা। ঠিক আছে, এক্স্যাক্টলি পাশ দিয়ে একটা খাল যাচ্ছে, হুম। আর ওটা তন্দুর ছিল না, পিচের ড্রাম ছিল। তখন তোমার মনে হয়নি আমি ভদ্রবাড়ির ছেলে, আমি হোটেল ম্যানেজমেন্ট শিখে, যেগুলো বাঙালির হয় আর কি, প্রথম ধাবায় কেন? প্রথম 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 মনে হলো, তারপরে মনে করলাম যে আমি অঙ্কটা কি জন্য দেখাবো, হুম। আমি তো রুটিটাই মারতে জানি না। হুম। আমি যখন হোটেলে যাব, একটা ইন্টারভিউ দেব, হুম। আমাকে তো বলবে রুটিটাকে তন্দুরে মেরে দেখাও, আই ডোন্ট নো হাউ টু ডু ইট। তো সেখানে আমার অহংকারটা কি কাজে লাগবে, তার থেকে আমি শিখি, আমার মনে হয় আমি শিখি জিনিসটা। তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে, এরকম অনেক এরকম ছোট ছোট রেস্টুরেন্ট আছে, তারা হয়তো আজকে আমাকে চিনতে পারবে কি পারবে না আমি জানি না, বাট আমি এরকম গিয়ে কাজ করেছি। পিচের ড্রামের মধ্যে, বেশিরভাগ এখনো অনেক জায়গায় আছে পিচের ড্রামের মধ্যে তন্দুর তৈরি হয়, হুম। ঠিক আছে। আমি ওখানে রুটি মারা শিখেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ছোট ছোট হোটেলে গিয়ে পেঁয়াজ কাটা শিখেছি, কারণ ট্রেনিং এ খুব একটা বেশি এই এই লেসন গুলো দেয়। হুম। হুম। ট্রেনিং এ যেটা করানো হয়, এই স্টোর সাজানো হচ্ছে, ময়দা তোলা হচ্ছে, এই হচ্ছে, এই সব কাজ। ভারতীয়রা আমাদের ছোটবেলা থেকে মোটামুটি সঞ্জীব কাপুর, হুম। তারপর রণবীর ব্রার, এখন আরো অনেক ছেলে শেফকে দেখে এখন অভ্যস্ত। তা সত্ত্বেও যখন কোনো তরলা দালাল, একজন হুম। ওমেন হুম। শেফ আসেন, তখন ভিজুয়াল মিডিয়ামে টিআরপি অনেক বেশি থাকতো। একদম একদম ঠিকই বলেছো। কারণ আমরা অনেক বেশি অভ্যস্ত, মা মাংসের ঝোলটা বানাচ্ছে, বাবা মাংসের ঝোলটা বানাচ্ছে একদমই এই ভিজুয়ালের থেকে। একদম ঠিক। তো তুমি কবে ভাবলে যে তুমি এবার ভিজুয়ালে আসবে? আর আমার, শুধু তো রান্না জানলে হবে না, না, এখানে অ্যাঙ্কারিং এবং প্রেজেন্টেশন একটা বড় পার্ট। একদমই একদমই। তো দেখো, আমার জার্নিটা শুরু, আমি যখন, আমি বলে রাখি, মানে আমি 8 বছর আমেরিকায় ছিলাম। আচ্ছা, এটা বলো। হ্যাঁ, তো আমার কি শেফের ট্রেনিং এ? না, শেফের ট্রেনিং, আমি ওখানে অ্যাজ এ শেফ কাজ অ্যাজ করি। আ শেফ ছিল? হ্যাঁ, তো আমি, তুমি যে কটা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট? না না, আমি ক্রুজ লাইনে ছিলাম, কার্নিভাল ক্রুজ লাইন। কি কুইজিন ছিল তোমার? এখানে ওটা মাল্টি কুইজিন, কিন্তু তোমার 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 আমার, আন্ডারে? আমি ওখানে হেড ছিলাম বলতে পারি। আচ্ছা। ঠিক আছে, আমি সব কুইজিনই ওখানে দেখতাম, জাপানিজ আছে, মঙ্গোলিয়ান আছে, ইন্ডিয়ান তো আছেই, মোস্টলি কন্টিনেন্টাল আছে, শেফ টেবিলস আছে, যেগুলো একদম মানে সাইন্টিফিক কাইন্ড অফ রান্না যেগুলো, হ্যাঁ ওইগুলো হয়। তো ওখানে ভাস্ট ভ্যারাইটি। এছাড়াও তুমি ইন্ডিয়ায় যে কটা বড় ব্র্যান্ড আছে, ম্যারিয়ট থেকে শুরু করে, তো সব কটা কিন্তু আমি কাজ করেছি। সেখানে কাজ করে দেন আমি ওখানে গেছি 2015। মানে যথেষ্ট হাত পুড়িয়ে, মানে হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো করবো? আমি 15 বছরই ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, যে কটা রেস্টুরেন্ট, ইভেন হায়াত থেকে শুরু করে সব জায়গায় আমার কাজ করা। তো কাজ করে আমি যখন দেখলাম, মানে আমি ইভেন ব্যাঙ্গালোরও, আমি ম্যারিয়টে ছিলাম, ব্যাঙ্গালোরে রিচ কার্লটনেও কাজ করেছি। তো আমি যখন কাজ করছি, কাজ করতে করতে আমার মনে হলো, আমেরিকায় যখন কাজ করছি, আমি কোভিডে বাড়ি এলাম, রান্না নিয়ে তো সবসময় থাকি, আমার মনে হলো এবার কিছু একটা বাড়িতে বসে করি না। মানে ফোন থেকে শ্যুট করতাম, ফোন থেকে শ্যুট করে নিজেই এডিট করে যেরকম করে ছাড়তাম। এই অতনু রান্নাঘরটা কিন্তু আমার 5 নম্বর চ্যানেল। আচ্ছা। তার আগে আমার কিন্তু 4টে আরো চ্যানেল ছিল, যেগুলো ফেল হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেখানে কিন্তু এটাতে আমার মনে হয় 400 কত ভিডিও আছে, ওখানে কিন্তু আমার 900টার উপর ভিডিও আছে, সেগুলো কিন্তু একটাও দাঁড়ায়নি। আর দাঁড়ায়নি ভুল কথা, মানে সেগুলো তো ভিউই হয়নি। এই 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 5 নম্বরে কোনটা ঠিক করলে যে এটা আগের চারে ঠিক করনি? হ্যাঁ, আমার শুধু মনে হতো, এই যে তুমি আমাকে বললে যে রান্নাটাই শুধু নয়, আমি শুধু ওখানে রান্না করতাম, আমি শুধু ওখানে বলতাম যে কিভাবে কি করতে হবে, রান্নাটার উপরই ফোকাস ছিল। তো আমি বুঝলাম যে রান্নাটা তো ঠিক আছে, সবাই দেখাচ্ছে, তা আমি এক্সট্রা কি করব, আমি কোয়ালিটিতে নজর দিলাম। দেন মানুষের, আমি এখন রান্না দেখাতাম, আমি অ্যাজ এ শেফ রান্না দেখাতাম,
আমি তখন রিলেট করতাম না যে এই রান্নাটা তো মানে বাড়ি আমি যাদের জন্য দেখাচ্ছি তারা হয়তো খুঁজেই পাবে না ইনগ্রেডিয়েন্টস গুলো, উপকরণগুলো হয়তো অ্যাভেলেবেলই না, ফাটমেক বলে দিলে বিভিন্ন রকম জিনিসপত্র। তো সেগুলো অ্যাজ এ শেফ বেরিয়ে এসে আমি বললাম আমি একটুখানি ঘরোয়া ছেলে হই না, সবার মতো করে রান্নাটা করি যেটা বাড়িতে তারা করতে পারবে। তো সেরকম করে আমি শুরু করলাম। শুরু করার পরে আস্তে আস্তে বুঝলাম যে মানুষ যেটা করতে পারবে সেটা যদি আমি আরো সহজ পদ্ধতিতে তাদের দেখাই, সেটা তারা দেখবেন এবং করবেন এবং রেজাল্ট পাবে। তো সেটা থেকেই আমার এটাতে করা। আর তুমি যখন যেটা বললে আর কি যে আমি এটা কিভাবে শুরু করলাম, তো আমেরিকা থেকে এসে যথারীতি আমি বাড়িতে বসে আছি কোভিডে সবার মতোই, আমি ডিসাইড করলাম যে এটা কিছু করি। তখন করলাম, হিন্দিতে চ্যানেল খুলেছি, বাংলাতে খুলেছি, ইংলিশে করেছি, কিছুই হয় রান্না আছে সব বিভিন্ন রকম। কিন্তু তারপরে বললাম যে আমি বাংলার ছেলে, তো বাংলাকেই আগে প্রেফারেন্স দিই। তখন আমি এটা শুরু করলাম। শুরু করার পরে আস্তে আস্তে একটা ঠিক জায়গায় এসে দাঁড়াল। তোমার ব্রেক থ্রু এপিসোড কোনটা ছিল? বেগমতি চিকেন। আচ্ছা, হ্যাঁ, এই চিকেনটা আমি তার আগে পাস্তা ছেড়েছি, বিভিন্ন রকম রেসিপি ছেড়েছি। তো বেগমতি চিকেনটা মানে আমার বেগমতি চিকেনটা একটা শেফ ছিল, গড়ওয়ালি শেফ, তার নাম শেফ রানা। এটা হায়দ্রাবাদের একটা ডিশ, ঠিক আছে? তো ওখানে কি হতো, এই বেগমতি চিকেনটা মানে এতটাই সহজ রান্না কিন্তু দারুণ টেস্টফুল, আর খুব ইউনিক রান্না। আমি আমি তখন দেখলাম যে এই রেসিপিটা আমি ছেড়ে দেখি, তো এই রেসিপিটা আমি ছেড়ে দেখি যে কিভাবে মানুষ নেয় এটা। তো একদম আমি এটা মানে এই রান্নাটা তুমি ইন্টারনেটে আর কোথাও পাবে না, ওটাই আমার প্রথম। তারপরে হয়তো এখন ওটা কপি করে হয়তো আরো 2-3 জন এখন ছেড়েছে মার্কেট, 200 জন ছেড়েছে। ইভেন বিভিন্ন জি বাংলার চ্যানেলও দেখছি ওই রান্নাটা কপি হচ্ছে, কিন্তু আমার নাম নেওয়া হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। বাট এই রান্নাটা দেখো, আমার কপি করতে অসুবিধা নেই, মানে আমিও তো কারোর থেকে শিখেছি, তো পুরোটাই তো কপি, সবকিছু কারোর থেকে শিখেই হচ্ছে। তো আমি যখন এটা শিখলাম, এটা আমি করলাম, করার পরে দেখছি যে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে। যেমন একদিনে এটাতে 5,000 করে আমার সাবস্ক্রাইবার আসতো এই একটা রেসিপি থেকে, 1 মিলিয়ন 2 মিলিয়ন এটা ভিউ হয়ে গেল। তো এটাই আমার ছিল প্রথম। তারপরে ধরো কাশ্মীরে যখন গেছিলাম, একটা হোটেলে খেতাম, চিকেন কান্তি বলে একটা রেসিপি, খুব অন্যভাবে করেছে। আমি তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শিখেছি, এবং যার থেকে শিখেছি আমার ভিডিওটা তো সেটা রয়েছে যে আমি যার থেকে শিখেছি। আমি দেখলাম যে চলো মানে একটু অন্যরকম ঘরোয়া জিনিস দিয়ে যদি কিছু করা যায়, মানুষের টেস্টটাও চেঞ্জ হবে, আর মানুষ বুঝতেও পারবে যে তাদের একটু অন্যরকম করলে কিরকম হয়। তো সেটা থেকেই আমার এই পুরো ব্রেক থ্রুটা হলো, মানে সব কটা রেসিপি এখান থেকেই আস্তে আস্তে করা শুরু হলো। তুমি যখন রান্না করো, মানে আমি যখন একটা হোটেলে গিয়ে বলছি রাজমা চাওয়াল, আই নো দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ ইট, কিরম দেখতে আসবে, হাফ প্লেট ব্রাউন রাজমা থাকবে, হাফ প্লেট রাইস থাকবে, ওরকম একটা ভিজুয়াল আছে। কিন্তু আমি বলছি ফর আ নিউট্রাল অডিয়েন্স, যে ইন্ডিয়ান ফুডের সাথে ধরো পরিচিত নয়, বা তুমি যেহেতু ভিজুয়াল মিডিয়ামে কাজ করছো, তাই জন্যই তোমাকে এই প্রশ্নটা করা, যে একটা ফ্রেঞ্চ ডিশ প্লেটিং করতে যত সহজ, যত ভিজুয়ালি অ্যাপিলিং, একটা ডিম তরকাকে তুমি অ্যাপিলিং করতে পারবে না ভিজুয়ালি। তো এই চ্যালেঞ্জটাকে উত্তরাও কিভাবে, প্লেটিং এর চ্যালেঞ্জটা? এটা কিন্তু আমার আমেরিকার সব রেসিপি থেকেই শেখা। তার কারণ হচ্ছে, একটা হয় যে আমরা ইন্ডিয়াতে যেটা করি মোস্টলি, যে আমরা একটা ধরো রুটি আলাদাভাবে দিলাম, ডাল তরকাটাকে আলাদাভাবে দিলাম। এই যে হ্যাঁ তুমি যেটা বলছো আমেরিকান ডিশ, তাতে এতটা প্রোটিন, এতটা ম্যাশড পটেটো মানে কার্ব, সতের ভেজিটেবল, ওটা ব্যালেন্স ফুড থাকে। এবার ইন্ডিয়ান খাবারে তুমি যদি বিকাশ খান্না রেস্টুরেন্টে কোনোদিনও খাবারগুলো দেখো, সেগুলো কিন্তু সব প্রি প্লেটেড, মানে ওরম ভাবেই করে দেয়। এবার আমি যখন দেখলাম, তুমি যদি আমার রাজমা চাওয়ালের রেসিপিটাই দেখো, দেখবে সবার প্রথম একটা বোল বসানো আছে, নিচে চাওয়াল, তার উপরে রাজমা। দ্যাটস দ্য সিম্পলেস্ট ওয়ে টু সে দিস ইজ রাজমা চাওয়াল, রাইট? প্লেটিংটাও সুন্দর হলো, দেখালো। তো এইগুলো একটু তোমাকে ইনোভেটিভ হয়ে ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে যে মানুষকে আমি একটা নজরে, কারণ একটা থাম্বনেল থাকে 0.08 সেকেন্ড, তো তার মধ্যে তুমি পুরো স্টোরিটা কিভাবে বলবে, এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। আমি শেফ অতনুকে জিজ্ঞাসা করছি, শেফ অতনু মাথায় আমি বন্দুক রেখেছি,
বলেছি যে লাস্ট মিল কি বলো, আচ্ছা, তাহলে কোন দেশের কি খাবে? আমি মাছ মাখা শুকনো লঙ্কা দিয়ে, তার সাথে আলু ভাতে মাখা আর সাদা ভাত। আচ্ছা, এটা আমার ফেভারিট, এটা আমার কমফোর্টেবল মিল। আমি আমেরিকাতে গিয়েও তাই খেতাম। যখন 8 বছর ক্রুজে ছিলে তখন কি করতে? তখন আমাকে বিভিন্ন জায়গায় খেতে হতো, মানে আমাকে বাধ্য হয়ে খেতে হতো বিভিন্ন রকম মিট। হুম, দেখো, সকাল থেকে আমার কাজই ছিল হচ্ছে বিভিন্ন রকম খাবার খাওয়া আর টেস্ট করা, কারণ 6,000 মানুষ ছিল ওখানে। এই 6,000 মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কুইজিন হচ্ছে, সেগুলোকে চেক করা, খাওয়া, দেন আবার চেঞ্জ করা, এতেই পেট ভরে যেত অর্ধেক। এবার ধরো লাস্টে গিয়ে বাঙালি তো ওখানে থাকতোই, হুম, কেউ না কেউ কিছু না কিছু রান্না করতো, হুম। তো সেগুলি খেতাম টুকটাক এইরকম। আর ক্রুজে অতদিন থেকেছো, তোমার জলে ক্লান্তি আসেনি? ওয়াটার সিকনেস যেটাকে বলে। হ্যাঁ, সি সিকনেস যেটা তুমি বলছো, হ্যাঁ। এবার ধরো একটা সময় এরকম হয়েছে যে আমরা তো ভেবেছিলাম আর ফিরবো না। তার কারণ হচ্ছে নিউ ইয়র্কে লাস্টে একটা প্রেস মিটিংও হয়েছিল, এটা নিয়ে অনেক বড় ব্যাপার হয়েছিল যে জাহাজটা একটা সাইক্লোনের মধ্যে পড়ে গেছে আর আমরা তার মধ্যে। যত যা টিভি ছিল, প্লেট ছিল, ওই টাইটানিকে যেরকম টাইপ দেখেছো ওরকম টাইপের সব ভেঙে চুরে, আমরা 4 দিন কিছু খেতেই পারিনি। যারা আমেরিকান আছে তারাও খিচুড়ি খাচ্ছে, এরকম একটা ব্যাপার হরিনাম জব শুরু করে দিয়েছে। শুরু করে দিয়েছে, কারণ হয়ে গেছে, আমরা ভেবেছিলাম এবার শেষ। হুম, তো সেখান থেকে বেরিয়ে আমরা এসছি, হুম, এসে নিউ ইয়র্কে যখন দাঁড়িয়েছি, যত প্রেস ছিল ছিল সবাই ক্যাপ্টেনকে কংগ্রাচুলেশন দিয়েছে। আমরা কিভাবে সার্ভাইভ করেছি সেটার একটা স্টোরি কভার করেছে, এরকম একটা ব্যাপার। মানে এটা না থাকতে 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 এরকম 2-3 বার আমার সাথে হয়েছে। হুম। হ্যাঁ, যারা ক্রুজ লাইফে কাজ করে বা যারা সি ফেয়ার্সে রয়েছে তারা জানে এটা খুব নর্মাল। শুনতে খুব ভালো লাগে। শুনতে খুব ভালো লাগে, খুব ল্যাভিশ লাগে দেখতে, বাট দিস ইজ নট দ্য কেস। মানে ওখানে গেলে তার শিডিউলটাই ওরকম, 14 ঘন্টা 15 ঘন্টা কাজ। আর তুমি একটা আয়রন সেলের মধ্যে রয়েছো, জাহাজে রয়েছে, তুমি মাটিতে। আমি তো এরকম হয়ে গেছে লাস্টের হয়তো 3-4 মাস 8 মাস থাকতাম ওখানে, আর 5 মাস আমি বাইরেই গেলাম না, হুম। সূর্যই হয়তো সেভাবে পেলাম না। মানে আমি ওরকমই ওখানে কাজ করতাম, অফিস এই সেই হাবি জাবি এরকম ব্যাপার। আচ্ছা অতনু, তুমি ধরো ওই বিজ্ঞাপনটা দেখলে না শেফের, এবং হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা করলেন না, সেই ওই বয়সের ওই অতনু ডিসাইড করলো যে আমার রান্নায় ইচ্ছে করছে, আমি মায়ের সাথে রান্নাঘরে ঢুকে যাব। আমি জানতে চাইছি ট্রেনিং এর ইম্পর্টেন্সটা কি, মায়ের কাছে শিখলে কোনটা পারতে না, যেটা আজকে অতনুর রান্নাঘর করার সময় তোমার ট্রেনিং তোমাকে হেল্প করছে? একদম। দেখো, মায়েরা, আমরা যেটা মায়েরা শেখায় সেটা হয়তো তার মা তাকে শিখিয়েছে, সেটা যেমন একটা ইম্পর্টেন্স রয়েছে, সেরকমই টেকনিক্যালিটিরও একটা ইম্পর্টেন্স রয়েছে। যেমন আজকে যদি তোমাকে আমি হাফ বয়েল ডিম করতে বলি, তুমি হয়তো কখন তুলবে তুমি জানো না, ফুল বয়েল কখন তুলতে হবে জানো না, তুমি সানি সাইড আপ কী করে করতে হয় জানো না, পোচ কী করে করতে হয় জানো না। এখানে ট্রেনিংয়ের ইম্পর্টেন্ট, যে 12 মিনিট রাখলে তুমি চোখ বন্ধ করে প্রত্যেকবার তুলবে, প্রত্যেকবারই হবে হুম, ফুল বয়েল এগ। হুম। তুমি 3.5 মিনিটে তুললে রানি এগ হবে। এটা হচ্ছে ট্রেনিং এর ইম্পর্টেন্ট, তুমি জানো কোন সময় কোনটা করলে কোনটা প্রত্যেকবার ওই একই রেজাল্ট পাবে, রেজাল্ট হবে। এটাই হচ্ছে টেকনিক, ডেটা। ডেটাটা। তার থেকে হচ্ছে কোন সময় কোনটা, কোন প্রসেসে আর কি দিলে কি হয়। তুমি পেঁয়াজ ছাড়াতে হয়তো 2 ভাবে জানো, কথার কথা বলছি, আমি তোমার পেঁয়াজ 5 ভাবে ছাড়িয়ে দেখাবো। এই যে তুমি একটা ট্রেনিং পেয়েছো, হুম। এবং আজকে তুমি ঠাকুরের কৃপায় যথেষ্ট জনপ্রিয়, কিন্তু দেখো সবার পক্ষে তো ফুল কোর্সে হোটেল ম্যানেজমেন্ট কোর্স সবসময় অ্যাফোর্ড করা সম্ভব একদম, নয়। একদম। আজকে যদি, কিন্তু আজকে আমার কাছে রাস্তা খুলে গেছে যে আমি একটা মোবাইল দিয়ে যদি ইন্টারেস্টিং কন্টেন্ট থাকে, আমি অতনুর মতন আরেকটা চ্যানেল খুলতে পারি। একদম। বা আমি আমি যদি তোমার রান্নার টেকনিক শিখতে চাই অত খরচ না করে, এটার কি কোনো রাস্তা তুমি খুলে দিতে পারো একদম আমাদের জেনারেশনের কাছে, মানে আমাদের বাচ্চাদের কাছে? ইভেন খোলা আছে, আচ্ছা। ইজ অলরেডি ওপেন, যেটা আমার ওয়েবসাইটে অলরেডি অ্যাভেলেবেল। অতনুর রান্নাঘর বেসিক কোর্স এবং অ্যাডভান্স কুকিং কোর্স। বেসিক কুকিং কোর্সে আমি শিখিয়েছি যে, মানে ধরো তুমি গাজরটা কাটছো, বিভিন্ন রেসিপির জন্য কাটিং তো আলাদা, চাইনিজের জন্য আলাদা, ইন্ডিয়ান কুকিংয়ের জন্য আলাদা। তার কারণ হচ্ছে যে টাইমটা তো ডিফার করে, যেমন চাইনিজ কুকিং ফাস্ট, তো সেখানে কাটিংটা কিভাবে করতে হবে। তো একদম স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স অবধি, মানে ধরো আজকে ধরো তোমাকে আমি বলছি যে তুমি রেস্টুরেন্টে গেছো,
গিয়ে আমি যদি তোমাকে বলি যে তুমি চিকেনের কিছু অর্ডার করো, ঠিক আছে, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তুমি 10টার বেশি নাম বলতে পারবে না। তুমি নয় চিলি চিকেন বলবে, নয় বাটার চিকেন বলবে, নয় চিকেন ভর্তা বলবে, হোয়াট এভার হোয়াটসো, তুমি 15টার বেশি নাম বলতে পারবে না, এবং তুমি করবেও না। আমরা চাইনিজে যতবার গিয়ে যাই দেখি চিলি চিকেন নয় চিকেন মাঞ্চুরিয়ান এইসবই অর্ডার করি। তা আমি কি করেছি যে সবাই তো এটা পক্ষে সম্ভব না যে আমি কিভাবে হোটেলে গিয়ে দেখবো কিভাবে রান্না হচ্ছে বা কারোর থেকে শিখবো। তো আমি যে কোর্সটা লঞ্চ করেছি সেটাতে মাত্র 2,999 টাকা, মানে এতটাই সস্তা রেখেছি। বাহ, তো সেখানে তুমি 100টার প্লাস রান্না তুমি শিখতে পারবে। ইভেন তার সাথে সাথে তুমি বেসিক যতগুলো বেসিক আছে, ইভেন নাইফ কি করে ধরতে হয় সেটা পর্যন্ত শিখিয়েছি। এই যে ধরো তোমায় কথা কথা বলছি, যে ধরো তুমি বিরিয়ানি মশলা কিভাবে বানাতে হবে, ফিশ মশলা কিভাবে বানাতে হবে, এইগুলো থেকে শুরু করে স্যালাডস, কন্টিনেন্টাল, যাবতীয় যা তুমি রেস্টুরেন্টে পাও এবং বেসিক যেগুলো তোমার দরকার অ্যাজ এ ট্রেনিং তুমি যদি বলো, সেগুলো তুমি সব পেয়ে যাবে এখানে। আর এটা তোমার সাথে থেকে যাবে ফর দ্য লাইফ টাইম। তুমি একবার যদি কেনো, এটা তোমার লাইফ টাইম অ্যাক্সেস পাবে, তোমার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে তুমি খুলে দেখলে করলে রেডি টু। আর অ্যাডভান্সটা? অ্যাডভান্সটাও তাই। অ্যাডভান্স আর এটা মিলিয়ে খুব জোর হলে তোমার 3,300 টাকা এরকম পড়বে। ব্রিলিয়েন্ট। তুমি আর যদি তোমার ভালো না লাগে, একটা সার্টেন টাইমের মধ্যে যদি তোমার ভালো না লাগে, তুমি নিয়ে দেখলে আমার হয়তো এটা কাজে লাগছে না, রিফান্ড পলিসি আছে, নো কোশ্চেন আস। এটা কি ঠিক হচ্ছে সেটা? আমার পক্ষে কেন তুমি ঠিক কবে হচ্ছে, মানে এটা মানে আমি ধরো 5টা রান্না শিখে নিয়ে তারপর বললাম যে ভাল লাগছে না, আমি তাতেই খুশি। তো শিখেছে তো তাতেই খুশি। আমি জানি আমার যা অডিয়েন্স আছে, আহ, দেখো এরকম তো হয়, শিক্ষা তো কারোর থেকে তুমি নিয়ে যেতে পারবে না। আমি যদি 2জন মানুষ চিটিংবাজি করবে তার জন্য আমি আরো 10টা মানুষকে সাফার হতে দেবো না, কোনোভাবেই দেবো না। কারণ আমার ইন্টেনশনটা ক্লিয়ার। আমি যখন চ্যানেলটাও খুলেছি, পুরো চ্যানেলে আমাকে দেখবে, কোনোদিনও এরকম বলতে দেখবে না যে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আজকে 31 লক্ষ। কোনোদিনও কোনো ভিডিওতে আমি বলিনি যে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, কারণ আমি জানি আমার ইন্টেনশনটা ঠিক। আমি সঠিকভাবে তাদেরকে কিছু একটা দেওয়ার চেষ্টা করছি। তাদের যদি ভালো লাগে তারা আমাকে সাবস্ক্রাইব করবে এবং আবার এসে দেখবে। তারা যদি রেজাল্ট পায়, ভালো রেজাল্ট পায়, দে উইল কাম ব্যাক অ্যান্ড সি মাই কন্টেন্ট। এটাই প্রথম থেকে আমার। এবার রিফান্ড পলিসিটা সেটাও আছে, সেটা হচ্ছে 48 আওয়ার্সের মধ্যে। কারো তোমার পছন্দ হলো না, তোমার মনে হলো যে হতেই তো পারে এরকম যে আমার পছন্দ হয়নি, আমি তাদের জন্য রেখেছি, কোনো অসুবিধে নেই। বাট একবার নিলে আজ অব্দি কেউ রিফান্ড করেনি। যারা যারা নিয়েছেন, প্রায় 2,500 লোক নিয়েছেন অলরেডি। তাদের ফিডব্যাকও খুব ভালো। ইভেন যারা ওখানে কমেন্টে আছে তারা দেখতে পাবেন যে তাদের কত সুবিধা হচ্ছে এটা করে। তো এটা একটা খুব মানে তাদের জন্য হেল্পফুল। যখন প্রথমবার বাড়িতে বলেছিলে যে পড়াশোনা টুনা করে আবার পয়সা খরচ করে রাঁধুনি হতে যাবি, এরকম কেউ বলেনি? তুমি যেরকম ভাবে বললে হ্যাঁ। ঠিক ওইভাবেই বলেছে। একদম একদম এইভাবেই বলেছিল, কোনো মানে একটু নিচে নয় একটু ওপরে, তুমি এইভাবেই বলেছিলে রাঁধুনি হতে যাবি তুই, হ্যাঁ খেয়ে দে কাজ নেই। আমাদের একটা ফেমাস লোক ছিল, ভুঁড়িটা এরকম বড়, হ্যাঁ তার নাম ছিল কাশি। তো কাশিও রান্না করে, তুই যাবি ওরকম রান্না করতে? ওই যেরকম ঠাকুর থাকতো হ্যাঁ, অনুষ্ঠানে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, ব্যাস, ব্যাস। 100 জনের পোলাও। একদম হ্যাঁ। একদম। এবার আমার জানো তো, আমার এখন চ্যানেলটা খোলার পরে আমার মনে হয়েছে যে এই যে মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে রান্না করছে, ধরো আমি যদি তোমাকে বলি, আমি তো ডিজিটাল এতে রয়েছি, আমি যদি তোমাকে বলি 10টা সেলিব্রিটি শেফ কলকাতার, তুমি আমাকে বলতে পারবে? বলতে পারবে না। তারা কি রান্না জানে না? তাদের সেই অপরচুনিটিটা হয়তো পায়নি, তারা হয়তো সেই রিস্কটা নিতে পারছে না যেটা আমি নিয়েছি। কারণ আমি তো কমপ্লিটলি চাকরিটা ছেড়ে নিয়েছি। আমি চাকরিটা করতে করতে আমি ছেড়ে দিয়েছি। আমার আমেরিকার মতো জব, সেটাকে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি এখানে এসে আমার মতো করে শুরু করলাম। যদি আমি সাকসেস হতাম না, আই ডোন্ট হ্যাভ এ প্ল্যান বি। আমি জানতাম আমি পারবো, আমি সেই রিস্কটা নিয়ে করেছি। কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব না। তা বলে কি তারা জানে না? আর শেফ মানে, এখন এই শেফ কথাটা তুমি বিশ্বাস করবে না, অনেকে তো আমায় কমেন্ট করে শেফ স্পেলিংটাও জানে না। কারণ তাদের কাছে এইভাবে সেটা প্রেজেন্টই হয়নি কোনোদিন। রাঁধুনি বলেই প্রেজেন্ট হয়েছে। ইভেন ধরো আজকে ধরো বাড়িতে এসছো, কারো তুমি শেফ শব্দটা আমরা জেনেছি কিন্তু অনেক পর, আমরা কুক অবধি জানতাম। একদম একদম। বাঙালি তো রাঁধুনি হিসাবেই বা ঠাকুর যেটা আমরা বলি। তো এখন যেটা এসছে, মানে এখন যেটা এই শেফ ব্যাপারটাকে আমি না একটু
ফ্যান্টাসাইজ হিসাবেই নিচ্ছি। তার কারণ হচ্ছে শেফ মানে বা রাঁধুনি মানে যে কনসেপ্টটা ছিল, যে মানে একদম একটা গামছা গায়ে বা এরম কেউ একজন লোক আসবে, তা আমি এটাকে বলছি এটা স্টাইলিস্টও হতে পারে, হুম। এরা ঠিকঠাক রাস্টিকও হতে পারে। হতে পারে, হ্যাঁ। তাদের একটা পার্সোনালিটি থাকতে হুম, পারে। হুম, তো যারা আমার মতো আরো শেফরা রয়েছে, আমার মনে হয় আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি হুম, সামহাও হুম, সামহাও। তারাও তো তাদের মধ্যে একটা লাইফস্টাইল রয়েছে, তো সেটাকে কেউ দেখাবার নেই। হুম। তো আমি বলছি আমার কাছে যখন অপরচুনিটিটা এসছে, মানুষ যখন আমাকে দেখছে, আমি চাই যে তাদের কথাটাও বলতে। হুম। আমি চাই যে তাদের একটা লাইফস্টাইল যেটা রয়েছে, শেফরাও যে কত ভালোভাবে থাকে, হুম। সেটাও একটা দেখাবার আমার খুব মানে ইচ্ছে আছে এবং দেখাচ্ছি। এটা যেমন ঠিক যে শেফের একটা ভালো লাইফস্টাইল থাকে, কিন্তু আমি সে ধরো আজ থেকে 20-25 বছর আগে হুম। তখন একটি প্রেম করছি। হুম। তো আমার সেই বান্ধবী ফ্যাশন ডিজাইনিং সে সময় খুব উঠেছে। তো ঋতু বেরি, রোহিত বাল, হুম। এইসব নাম টাম শুনে শুনছে, হ্যাঁ। ফ্যাশন ডিজাইনিং এ কোর্সে ভর্তি হয়ে গেল। হুম। তারপর দেখছে পুরো গ্ল্যামারটা যেমন আছে, তার আগে একটা দর্জির কাজটা তো শিখতে হবে। এইটাই একটা ভালো কথা বলি। এটা তোমাদের এই এবার গ্ল্যামারের এবার এবার আড়ালে। হ্যাঁ, এবার আমি তোমাকে একটা রিয়েলিটি বলি। এটা হুম, তো একটা কথা বললাম যেটা একটা গ্ল্যামার ব্যাপার। এবারে আসল পার্টটা দেখাই। সেটা হচ্ছে, আমি তোমার আমার থেকে বলছি, এটা আই এম শিওর যে আমার যারা যারা শেফ জার্নিতে এসছে তাদের দে হ্যাজ টু গো থ্রু দিস, মানে এর কোনো হুম, মানে ওয়ে আউট নেই যে হুম, হুম, শর্টকাটে কিছু হবে হবে না। হুম, এটাই করে এসছে, যারা আমি বলছি তারা জানে যে আমি কি বলছি আর কিভাবে এসছে। আমার একটা সিম্পল উদাহরণ দিই। আমি যখন পার্ক হোটেলে যেতাম, আমার কাজ ছিল যে সকালবেলায় গিয়ে যত স্টোর আছে ওগুলোকে সাজানো, ঠিক আছে। তারপরে 50 কিলোর বস্তা, পেঁয়াজের বস্তা, সেগুলো একটা জায়গায় গাড়িতে লোড হতো, সেখান থেকে কিচেনে আনা, ঠিক আছে। এরকম ধরো তোমাকে 20টা আনতে হবে। আমার সাথে সাথে যে ফেলো ট্রেনিং আছে সেও করছে এই একই কাজ। তারপরে ধরো বাজার থেকে মাছ আসলো, স্টক বা ভেন্ডার থেকে মাছ আসলো, সেই মাছগুলোকে পরিষ্কার করা, মানে হাত কি হতো, মানে এরকম হতো যে ভাইজাকে ছিলাম তো, সামুদ্রিক অনেক মাছ আসতো, হাতগুলো না সাদা হয়ে ফেটে গিয়ে রক্ত বেরোতো। তারপরে মাছ ধুয়ে যাচ্ছি, চিংড়ি মাছ ছাড়িয়ে যাচ্ছি, মানে পুরো হাত রক্ত ফেটে রক্ত হুম, বেরোচ্ছে। জলের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় এগুলো করতে হবে। হুম, সব জায়গা তো একদম দারুণ এনভায়রনমেন্ট হয় না, সব হোটেলে একদম ঝাঁ চকচকে হয় না, ওটা বাইরেটা হয়, ভেতরটা তো ওরকম। হুম। তো এইগুলো করতে হতো। যখন আমার সাথে সাথে যারা আমরা 4 জন ট্রেনিং এ গেছিলাম, এরকম হতো যে ফ্লোরটা ছিল তো, হাঁটতাম যখন, এই ঘরের দরজা থেকে বাথরুম অবধি লাল আলতার মতো এরকম দাগ পড়তো মোজাটা, এতে কারণ পুরোটা পায়ে ফেটে রক্ত বেরিয়েছে। বাপরে। আমরা 300 কতজন হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলাম, সেখানে প্রবাবলি 11 জন আমরা ইন্ডাস্ট্রি ছিলাম, বাকিরা কিন্তু কেটে বেরিয়ে গেছে। কেটে বেরিয়ে গেছে, ব্যাংকের কাজ করছে, কেউ সেলসে চলে গেছে, কেউ কোনো কারের এতে চলে গেছে। হোটেল ইন্ডাস্ট্রি খুব টাফ না? খুব টাফ, খুব মানে টাফ, মানে হসপিটালিটি। খুব টাফ, মানে যেটা তুমি দেখছো সেটা কিছুই নয়, এটা কিছুই নয়। মানে এটা আমি ভয় দেখাচ্ছি না যে মানে এই এই না, 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 এতে না। এসো না, কিন্তু সবকটা ইন্ডাস্ট্রিতেই মানে নিজের মতো রয়েছে, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে মানে ইস ট্রুলি ফিজিক্যাল। এরকম নয় যে তুমি মাথা খাটিয়ে কিছু বের করবে। হ্যাঁ, এবার ধরো তুমি রিসেপশনে গেছো, সেটা আলাদা জিনিস, সেখানে হয়তো তোমার লং ডিউটি আওয়ার্স থাকতে পারে, হয়তো ফিজিক্যালিটিটা অতটা নেই। বাট তুমি ধরো সার্ভিসে আছো বা ধরো তুমি শেফ এই এতে কিচেনে আছো, ইউ হ্যাভ টু গো থ্রু দিস। বড় বড় সিলিন্ডার তোমাকে তুলে নিয়ে যেতে হতো, এখন তো অনেক মডার্ন হয়ে গেছে, অনেক ট্রলি এসে গেছে, এই এসে গেছে মোবিলিটি এখন। অনেক। হ্যাঁ, এইচআর এর, আমি এইচআর এ কমপ্লেন করতে যাই, হুম, এইচআর আমাকে বলতো ঘর জানা হ্যাঁ কে, হুম, এইচআর আমাকে বলতো ঘর জানা है। আমি বলতাম না, ঘর জানা নিয়ে কাজ করো। হুম, এরম মানে ভারী ভারী সিলিন্ডার তুলে বিচের মধ্যে দিয়ে গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে আরেকটা রেস্টুরেন্টে দেওয়া, ধরো 20টা নিয়ে যাচ্ছে। হুম, যারা সিলিন্ডার ডেলিভারি করে তারাও প্রবাবলি একটা ভ্যান নিয়ে যায়, আর আমাদের এরকম কাঁধে করে নিয়ে যেতে হতো। হুম। আমি না, আমার সাথে সাথে যারা ছিল সবাই করেছে।
এখন চেঞ্জ হয়েছে, এখন অনেক উন্নত হয়েছে, অনেক কিছু ব্যাপার, গ্যাস ব্যাংক এই সেই এই অনেক ব্যাপার চেঞ্জ হয়ে গেছে। বাট এইটা কিন্তু মানে আমরা যারা খেটে এসেছি তাই জন্য আমাদের কাছে খাটনিটা অতটা হয় না। মনে হয় গ্রিলিংটা তোমাদের দরকার ছিল, এখন হ্যাঁ মনে হয়? হ্যাঁ, কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে এখন হুম। আমার প্রেজেন্ট যে ভিডিওগুলো দেখছো, একটা ভিডিও আমার তৈরি করতে গেলে মিনিমাম 8 ঘন্টা লাগে, মিনিমাম। তারপরে পুরো প্রসেসটা শেষ হতে ধরো 24 থেকে 25 ঘন্টা। মানে সেটা তো একদিনে হচ্ছে না, আমি ধরো আজকে করলাম, হয়তো তারপরের দিন যারা এডিটে বসলো, কালারে বসলো, এইগুলো হলো। তো এই ব্যাপারটা আমার কাছে না মানে কোনো ব্যাপারই না। মানে এই কারণ কি, আমি এতটা গ্রিলিং হয়ে এসছি আর এতটা মানে খেটে এসছি, এইগুলো আমার মনে হয় খুব ভালো ব্যাপার, মানে এগুলো তো কিছুই হচ্ছে না। আচ্ছা, আমরা এখন প্রায় পুজোর আবহে চলে এসেছি, তোমার ইন্টারভিউ যখন যাবে প্রায় পুজো পুজো আসবে। একদম। এবার একটা তুমি আমাদেরকে সহজ রেসিপি দাও যেটা আমরা পুজোয় খেতে পারবো। সেটা তোমার চ্যানেলে অলরেডি থেকে থাকলে কোনো অসুবিধা নেই, এক্সক্লুসিভ কিছু চাইছি না। পুজো সংক্রান্ত যত রকম রেসিপি পসিবল আমি সব দিয়ে দিয়েছি সেগুলো already। থেকেই একটা সেগুলো থেকে ধরো পুজোর সময় কি হয়, তখন মানুষ ওই অত ডায়েট বা ওই ব্যাপারটা থাকে না। বিরিয়ানি খাবো, ঠিক আছে, পোলাও খাবো, বাসন্তী পোলাও, কষা মাংস খাবো, চাইনিজ খাবো, যা যা অপশান দরকার ইজ অলরেডি দেয়ার। এবার কার টেস্ট কি অনুযায়ী সেটা সেই অনুযায়ী তারা পেয়ে যেতে পারে, বাট ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে বাঙালি খাবার সব কিন্তু ওখানে অলরেডি অ্যাভেলেবেল। অতনু রান্না করে, যেটা শুধু শুধু লিখতে হবে এইটা, আর পাশে লিখে দিয়ে অতনু রান্নাঘর, দে উইল গেট ইট। আর আই এম শিওর যে ওটা রেস্টুরেন্ট কোয়ালিটি হবে, বাড়ির সব ঘরোয়া উপকরণ দিয়ে। তোমার ইউরোপিয়ান কুইজিনে তোমার প্রিয় কি? ইউরোপিয়ান যদি বলো, দেখো ইউরোপিয়ানে যেটা মোস্টলি আমার ভালো লাগে, পাস্তা তো অবভিয়াসলি, র্যাভিওলি পাস্তা খুব ভালো লাগে। আচ্ছা, স্টাফড র্যাভিওলি। স্টাফ র্যাভিওলি খুব বেশি ভালো লাগে এবং খুব ভালো বানাই। হ্যাঁ, হয়তো এই দেখো এইগুলো তো বাঙালি সেইভাবে, কারণ তাদের দরকার পড়ে না, সেটা সেটা তাদের ফুড কালচার। বাট যদি আমাকে তোমার এটা শোনার পরে যদি কারোর রিকোয়েস্ট করে, আমি অবশ্যই সেটা চ্যানেলে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। বাবা, ক্র্যাব মিট র্যাভিওলি। ওয়াও। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস এর গুরুত্ব ইন গুড কুকিং। আর এটা একটা মানে আমি একটা কুকিং শো করছি, আমি বাজে ইনগ্রেডিয়েন্টস দিয়ে করছি না ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে করছি, কার কি এসে গেল? তুমি তুমি তোমার ইন্টারভিউ একটা জায়গায় বললে যে আমি ইনগ্রেডিয়েন্টসে গুরুত্ব দিলাম, কোয়ালিটিতে গুরুত্ব দিলাম। আমি ভালো মশলা নিলাম না খারাপ মশলা নিলাম, ভিজুয়ালি কি এসে গেল? তার থেকেও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে আজকে শেয়ার করি, একটা এটা ধরে নিচ্ছি এটাই সিক্রেট। সব রান্নার পেছনে একটা সিক্রেট, ভিডিওর পেছনে একটা সিক্রেট, ইভেন কাউকে যদি তুমি খাওয়াচ্ছ তার পেছনে একটা সিক্রেট। সেটা হচ্ছে ইমোশনস। রান্নায় ডাজেন্ট ম্যাটার, নো ম্যাটার হাউ ইউ কুক, 80% ইজ ইমোশন। আমি যখন রান্নাটা করি না, যে কোনো রান্না তোমাদের যেটা ভিডিও দেখো, আমি মনে করি আমি আমার কোনো ফ্যামিলি মেম্বারকে খাওয়াবো। দ্যাটস হাউ ইজ লুক সো ডিলিশিয়াস। ইভেন মারা তো আমাদের অত কিছু করে না, কিন্তু দেখবে খাবারটা আমরা কেন মনে রেখেছি এতদিন, ভালোবাসাটার জন্য। একদম তাই। ওই ওমত, ওই ভালোবাসা, ওই যে তুমি করছো ওই যত্নটা, ওটা খাবারে ট্রান্সফার হয়, অ্যান্ড ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড। আমি যখন রান্নাটা করি, আমি চাইলেই তো কথার কথা বলছি, আমি ধরো 4 চামচের জায়গায় 2 চামচ বলে দিলাম, কিন্তু ধরো যে মানুষটা 15,000 টাকা স্যালারি, সে 1,000 টাকা দিয়ে 1 কেজির মাংস এনেছে, এসে তার ধরো আরো টুকটাক করতে আরো ধরো 500 টাকা খরচা হয়েছে, সে তার হার্ট অ্যান্ড সোল পয়সা দিয়ে একটা মাংস এনে আমার রেসিপি ট্রাস্ট করে একটা ফ্যামিলিকে করে খাওয়াচ্ছে, তখন ধরো টেস্টটা এলো না। আমি এতটা চিন্তা করে এই রান্নাগুলো করব। আর তুমি যেটা বলছো যে মশলার ইম্পর্টেন্স, সেটা হচ্ছে আজকে ধরো বলছি কথার কথা, যে ধরো তুমি একটা লঙ্কার গুঁড়ো নিলে বা ধরো হলুদ গুঁড়ো নিলে যেটা পুরনো, আমি কালারে যতই বাড়িয়ে দিই বা যাই করি, সেটা যদি প্রমিনেন্ট না হয়, তেলে পড়ার পরে সেই রিয়াকশনটা হবে না। যদি ড্যাম খাওয়া মশলা থাকে, সেটা তেলে দেওয়ার পরই রংটা ছাড়বে না, ওটা দেখতেও বাজে হবে। আর খাবারটা তো সেটা যেহেতু আমরা খাচ্ছি ওটা বুঝতে পারছো না। বাট আমিও কিন্তু সেইভাবেই বলি, জানো, মানে ধরো আজকে যখন আমি তোমাকে বলছি যে 1.5 চামচ, আমি হয়তো দিচ্ছি 1 চামচ, কিন্তু আমি তোমাকে বলছি 1.5 চামচ, তার কারণ কিছু কিছু জায়গায় আমি এরকম রেখেছি, এই পোর্শনটা রেখেছি। তার কারণ
হলুদ ধরো আমরা বাড়িতে এনেছি, ধরো আমি 2 প্যাকেট হলুদ কিনে এনে রেখেছি, একটা বাটিতে ঢেলে দিলাম, ওটা ধরো 2 মাস চলছে কি 2.5 মাস চলছে, আর প্রত্যেকবার ঢাকনাটা খুলছি ওটা ড্যাম্প পড়ছে, ময়েশ্চার। ময়েশ্চার কারণ আমি তো ফ্রেশ দিলাম, যখন একটুখানি দিলাম কালার চলে আসলো। তুমি যখন দিচ্ছ তখন হয়তো তুমি 1.5 চামচ দিচ্ছ, মানে তুমি, আমি এখানে বললাম 1 চামচ, তোমাকে বললাম আমি 1.5 চামচ, তার কারণটাই এটা, যাতে তোমার রংটা ওইভাবে আসে, রোজকার রোজকার হলুদ, রোজকার গুলো জিনিসটা সেটা ওইভাবে থাকে। মশলার গুরুত্ব আছে, বাট তার থেকেও যেটা বেশি গুরুত্ব সেটা হচ্ছে ইমোশন। খুব সুন্দর বললে। হ্যাঁ, পুজো আসছে, হ্যাঁ, বাঙালি পুজোর সময় বাইরে খেতে ভালোবাসে, তুমি নিজে শেফ, আচ্ছা তোমার কি মনে হয় না যে চারিদিকে লাল শালুতে মোড়া হাঁড়িতে বিরিয়ানি আর মোমো, এই দুটোর প্রাদুর্ভাবে বা এই দুটো এত বেশি বেড়ে যায়, অন্য ফুড, কলকাতার ফুড কালচারে একটু কোণঠাসা হয়ে যাচ্ছে? খুব তাড়াতাড়ি আমার রেস্টুরেন্ট আসছে। তাই বলো, সেটাও বলো। একদম। তো সেটা, এই যে তোমার একটা অভিমান ছিল বা একটা চিন্তার ব্যাপার ছিল, সেগুলো ওখানে কাটিয়ে দেবো। সব রকম রেসিপিস রাখছি, অথেন্টিক রেসিপিস রাখছি, অথেন্টিক ডিশ রাখছি, খুব কম লিমিটেড থাকবে কিন্তু ফ্রেশ পাওয়া যাবে। আচ্ছা, সবাই বলে ইট ইজ ভেরি টাফ টু সাস্টেন আ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, খুব কঠিন ফুড ইন্ডাস্ট্রি, কেন গো? তার কারণ নষ্ট হওয়ার একটা কারণ না, সেটার থেকেও বড় কথা, যেটা কারণে চেঞ্জ হয়, যেটা কারণে রেস্টুরেন্ট চলে না, তার কারণ হচ্ছে, আজকে ধরো তুমি কোনো রেস্টুরেন্টে গেলে, ধরো তুমি আজকে দীঘায় গেছো, তুমি দীঘাতে গিয়ে একটা অমুক রেস্টুরেন্টে তমুক ডিশ খেলে, তোমার খেয়ে খুব ভালো লাগলো, তুমি হয়তো দীঘা আবার পরের বছর কি 2 বছর পরে গেলে, তুমি আবার ওই রেস্টুরেন্টটাতে গেলে, গিয়ে দেখলে ওই সেম টেস্টটা আর নেই। রেস্টুরেন্টের চ্যালেঞ্জ হচ্ছে যে ওই একই ডিশ, ওই একই টেস্ট যবে থেকে খুলেছে আর যবে বন্ধ হবে, মানে ততদিন রিটেন করা। এটা যদি তুমি করতে পারো, আর যেটা সেটা যদি মানুষের পছন্দ হয়, তোমার রেস্টুরেন্টে সবসময় সেল হবে, ভালো হবে, কোয়ালিটি থাকবে। এখন যেটা হয় যে, ধরো প্রথম যখন খুললো 1 মাস খুব ভালো চললো, খুব ভালো টেস্ট দিল, কিন্তু আস্তে আস্তে এবার টেস্টটাকে ডিক্রিজ করতে শুরু করলো, তখন কিন্তু আর হবে না। বুঝতে পেরেছো? তো ব্যাপারটাই হচ্ছে এইটা, যে তুমি যে রান্নাটা করছো বা যে রেসিপিটা তুমি ফলো করছো, সেটা যদি মানুষের ভালো থেকে থাকে, কিপ ইট অ্যাজ ইট ইজ, তাহলে ওটা আজকে তো মানুষের ভালো লেগেছে, কালকেও ভালো লাগবে, পরশু দিনও ভালো লাগবে। সে যখন 1 বছর পরে ঘুরে আসবে, সবাই তো আমরা সব রেস্টুরেন্টে প্রত্যেকবারই যাই না, এরকম তো হয় যে আমরা আচ্ছা অমুক জায়গায় অমুক জিনিস খেয়েছিলাম, কথার কথা বলছি, তুমি ধরো বলছো আমি এই দোকানের বিরিয়ানি খেয়েছিলাম, দারুণ রে, তুমি ধরো 4 মাস পরে গিয়ে দেখলে ওইখানে টেস্ট আবার পাল্টে গেছে, তখন ভাল লাগবে না, তাই না? তুমি ধরো, আর বন্ধুর কাছে আমি ছোট হয়ে যাবে। তো ওই জন্য ওটাই শুধু করতে হবে তোমাকে, অ্যাজ এ রেস্টুরেন্ট তোমাকে আর কিছু মাথা লাগাতে হবে না, তোমার শুধু একটাই জিনিস করতে হবে। আমরা যখন কাউকে সাজেস্ট করি যে ওই হোটেলে যাবি, আমরা কিন্তু এক্সপেক্ট করি মোবাইলে একটা ফোন আসবে যে কি বলেছিলিস গুরু, দারুণ খেলাম। এইটাই হচ্ছে ব্যাপার। তো এটা যদি তুমি মেনটেন করতে পারো, তোমার রেস্টুরেন্টের বিজনেস চলবে, কোনো অসুবিধা নেই। নিজের চ্যানেল, তাও প্রায় 6টা চ্যানেল, কুকিং কোর্স, নিউ রেস্টুরেন্ট, আর কি আছে ভবিষ্যতে? স্টোর আপাতত? ভবিষ্যতে স্টোর বলতে আমি একটু জিনিসটাকে একটু মিউজিক্যালও করছি। আচ্ছা, ঠিক আছে, আমার একটা নতুন গান আসছে, যেটা এই কোর্সটাকেই প্রমোট করার জন্য। পাপন দা গেয়েছে গানটা। পাপন, বাপরে! আশা করছি আরও যারা টপ লেভেলের আছে তারাই নেক্সট প্রজেক্টগুলোর জন্য রেডি হচ্ছে। কিছু স্টোরিজ বলতে চাই, যেগুলো আমাদের মতো শেফ বা যারা রাঁধুনি, কি বলো তো, রাঁধুনিরা, তুমি ধরো আজকে কোনো বিয়ে বাড়িতে খেতে গেছো, তোমার ধরো মাটনটা খুব ভালো হয়েছে, আজ অব্দি কোনোদিনও বলেছো রাঁধুনিটাকে গিয়ে দারুণ হয়েছে? তুমি কিন্তু বলোনি। তুমি কাকে বলেছো? যে বিয়ে বাড়ির ওনার বা যার বাবা বা যার মা, তাকে বলেছে এই খাবারটা দারুণ হয়েছে রে। কিন্তু এই রাঁধুনিটা কোনো দিনও ক্রেডিট পায়নি, পাবেও না, ইন ফিউচারও পাবে না। তো আমি সেই জিনিসটাকে একটু চেঞ্জ করতে চাইছি। আমি চাইছি যে তাদেরও সম্মানের চোখে দেখা হোক, ইভেন বাড়িতেও। মারা হয়তো খুব সুন্দর রান্না করছে, হয়তো মারা যখন নেই বা বাবারা যারা রান্না করছেন তারা যারা নেই, তখন ধরুন বাইরে বন্ধুদের গিয়ে বলছি আমার মায়ের হাতে জানিস তো এইটা খেয়েছি, কিন্তু মাকে কতবার বলেছি, বাবাকে কতবার বলেছি, বউকে কতবার বলেছি। এইগুলো একটু দরকার, একটা অ্যাপ্রিসিয়েশন, এই অ্যাপ্রিসিয়েশনটা দরকার। কারণ
যারা রান্না করছে আর তারা যদি ভালো লেগে থাকে তাদের রান্নাটা, তারা কিন্তু মন থেকে করেছে। কেউ যদি তোমার জন্য মন থেকে কিছু করছে, আমার মনে হয় সেটা অ্যাপ্রিসিয়েট করা দরকার। আর আমার মনে হয়েছে যে অনেকে তোমায় মেসেজ করে, কমেন্ট করে যে দাদা তোমার রান্নার জন্য বেঁচে আছে, শ্বশুর বাড়িতে বেঁচে আছে, মানে বিভিন্ন রকম করে হয়তো খাইয়েছে, তাদের ভালো লেগেছে, তারা আমি রিকোয়েস্ট করি। আমি আমি তখন মনে করি যে আমার ইন্টেনশনটা তো প্রথম থেকে এটা ছিল যে আমি মানুষকে হেল্প করব, তাদের আমি যেটা জানি, যেটুকুনি জানি সেটা দিয়ে হেল্প করবো। তাদের যখন সেটা পৌঁছাচ্ছে, আমার এটা খুব ভালো লাগে। আমার মনে হয় এটাই সাকসেস, এটাই সাকসেস। তাহলে আজকে আমরা ভবিষ্যতের শব্দ শুনলাম, ভবিষ্যতের জীব নিজের সামনে থেকে দেখলাম কিরমভাবে তার স্বাদতন্ত্রগুলো কাজ করে। আমরা দেখলাম 4টে চ্যানেল ফেল হয়ে যাওয়া মানে শেষ নয়, 5 নম্বর চ্যানেলে সাকসেস আসতে পারে। আজকে আমাদের গেস্ট অতনু আমাদেরকে তার বিচিত্র কর্মকাণ্ড, তার এই রঙিন জীবনের অংশীদার করলো, তার জন্য সত্যিকারের কৃতজ্ঞ। আজকেও নানা শাখায় নিজেকে ছড়িয়ে দিচ্ছে, রেস্টুরেন্ট, কুকিং কোর্স, এবং ভবিষ্যতে ওকে আমরা আরও নানা নানা রঙে দেখতে চাই, নানা ভাবে দেখতে চাই। আজকে পাপন গান করছে, পরে আরও বড় সব প্রজেক্ট হোক ওর। বাঙালির নাম ভারতীয় মানচিত্রে বা বিশ্বের মানচিত্রে ও উজ্জ্বল করুক, আমরা এটুকুই তো চাইতে পারি। সহজ কথায় আপনারা সবাই ভালো থাকবেন। ও বলে না, কিন্তু আমি বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর বংমেডের গেঞ্জি কিনে নেবেন। ধন্যবাদ, নমস্কার।